আসসালামু আলাইকুম প্রিয় ইবিআইবাসী। আজকে দিনের দ্বিতীয়বারের মতো তোমাদের সামনে আমি উপস্থিত হলাম। যদিও দ্বিতীয়বার এই প্রথম না, এর আগে বেবি কোর্সেও আমি দিনে 2টা ক্লাস নিছি আর কি। তো সকালের ক্লাসটা ছিল 25-26 দুইটা ব্যাচের জন্যই, বাংলা দ্বিতীয় পত্রের বাক্য এবং বাক্যের প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা জানছি, পদক্রম সম্পর্কে আমরা জানছি, খণ্ডবাক্য সম্পর্কে জানছি। আর এই ক্লাসটা এখানে যদিও লেখা এইচএসসি 26, এটা আসলে 25, এটা আসলে একটা নর্মাল স্লাইড আর কি। স্লাইডটা দেখতে আমার ভালো লাগতেছিল, দেখে স্লাইড আমি রাখছি। মোটামুটি তো শুরু থেকে তোমরা ক্লাস করতেছো, দুই একটা ক্লাস ছাড়া এরকম স্লাইড আমি বানাই না, হাতে লিখে লিখে পড়াই। তো আজকে মনে একটু রাখি। আর কাহিনীটা হচ্ছে আমরা পড়বো ঋতু বর্ণন। হ্যাঁ, নতুন পড়া, নতুন সিলেবাসের পড়া, এবং কবিতাটা অনেক সুন্দর। কবিতাটা প্রায় 300-400 বছর আগের একটা কবিতা, এবং তখনকার কবিতার ভিতরে যেই কি বলে সুপিরিয়রিটি ছিল, কিংবা তুমি যদি বলো শুদ্ধতা, কিংবা আসল একটা কবি বা কবিতার যে সত্তাটা ছিল, সেগুলো খুঁজে পাওয়া যেত। এখনও পাওয়া যায় ব্যাপারটা, তখন আরও খুব সুন্দর ছিল। এবং তৎকালীন সময়ের যে ভাষাটা, সেটার সাথে বর্তমান ল্যাঙ্গুয়েজের কিন্তু একটু চেঞ্জ আছে। তো দেখা যায় যে ঋতুবর্ণন কবিতাটা যখন আমরা পড়বো, এই কবিতার ভাষা আমাদের বুঝতে একটু কষ্ট হবে। ঠিক আছে, একা একা পড়তে গেলে অনেকটা বিভীষণের প্রতি মেঘনাদ পড়ার টাইমেও যেরকম আমাদের কষ্ট হয়, একটু বুঝতে কষ্ট হয়, ওরকম একটু কষ্ট হতে পারে। তো তোমরা সবাই চলে আসো, সবাই ক্লাসটাতে চলে আসো। সুন্দর লাগতেছে না স্লাইডটা? হ্যাঁ। ফেব্রুয়ারি মাসে আমার বাসায় টোটালি নতুন সেট আপ হবে, এরকমই সেট আপ হবে একটা। তো তখন দেখবা আরও সুন্দর লাগতেছে আমাকে। এখন অফিস থেকে ক্লাস নেই কয়েকদিন, মানে প্রায় 2-3 মাস হয়েছে আমি এখান থেকে ক্লাস নেই। বাসায় একটু রেনোভেশনের কাজটা হোক, তারপরে দেখবা বাসা থেকে দিনে 3-4 বার আসছি তোমাদের সামনে লাইভে। সবাই আসো, সবাই যুক্ত হও। আমি একটু মেনশন দিই সবাইকে। আমি একটু মেনশন দিই। আসলেই তো দেখতে ভালো লাগতেছে। ওকে, কোথায়? ঠিক আছে। ঋতু বর্ণন পড়ানোর চাহিদাটা আমার মনে হয় যে বিভীষণটা অনেক ইজি হয়ে গেছে না? বিভীষণটা আমি, আমার মনে হয় যে মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ আমি যতটা এফোর্ট দিয়ে পড়াইছিলাম, কারণ আমার জানা ছিল যে প্রত্যেকটা লাইন কঠিন। এবং ক্লাসটাকে এমনভাবেই নিছিলাম, হয়তোবা তখন ফোন দিয়ে ক্লাস নেওয়া হইতো না। 25-এ সিলেবাসে ঋতুবর্ণন নাই, 25-এ সিলেবাসে নাই। হ্যাঁ, ঋতুবর্ণন 26-এ আছে। তো তখন যদি ক্যামেরা দিয়ে ক্লাসটা নেওয়া হতো না, যদি সিলেবাস আগামী 50 বছরও থাকে, তবে ওই ক্লাসটা একটা কালজয়ী ক্লাস হইতো। হ্যাঁ। তো তোমরা সবাই একটু আসো, আমরা ঋতুবর্ণনটা শুরু করি। তো আজ হচ্ছে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা প্রায় 14-15 লাইন পড়বো, মানে এটা প্রায় 34-36 লাইনের একটা কবিতা। আমরা প্রথম অংশটা পড়ব, কারণ আজকে কবি পরিচিত অংশ একটু পড়তে হবে, এবং কাহিনীর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে হবে। যে একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে বা কাব্য আছে পদ্মাবতী, সেই পদ্মাবতীরই একটা অংশ আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। এই ব্যাপারটা কেমন জানো? পদ্মাবতী নামক, তোমরা সিনেমাও দেখছো অবশ্যই এটার। তো এখানে রত্ন সেন রাজা এবং সিংহলীয় রাজকন্যা পদ্মাবতীর যেই প্রেমের কাহিনী, তাদের বিবাহ বন্ধন, এবং তার পরবর্তীতে একে অপরের সাথে ঋতু নিয়ে একটা কথা হচ্ছিল। এবং ঋতু বর্ণন মানে ঋতুটাকে বর্ণনা করা, হ্যাঁ, ব্যাখ্যা দেওয়া, যেখানে প্রায় ষড় ঋতুর কথা আমরা পাবো। আমরা আজকে পড়ব হচ্ছে বসন্ত এবং গ্রীষ্মকাল সম্পর্কে। তো তোমরা সবাই যুক্ত হও, তোমরা সবাই যুক্ত হও। আমরা শুরু করি। হ্যাঁ, কিছুই বুঝো না আসলে? আসো। হুম। ওকে, আমরা দেরি না করি। হ্যাঁ, আমরা দেরি না করি। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো আছো। এই যে ঋতু বর্ণন, আসো নামকরণের সার্থকতার আগে একটু বোঝার চেষ্টা করি। ঋতু, এইটার মানে তো সিজন, এটা তো তোমরা বুঝতেই পারতেছো। হ্যাঁ, সিজন। আচ্ছা, এই যে এখন বর্ণন মানে কি? বর্ণন মানে হচ্ছে ব্যাখ্যা। বর্ণন মানে হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা, ব্যাখ্যা বা বিবরণ, বা বিবরণ, তার মানে নামকরণের খুব ভালো একটা সার্থকতা আমরা দেখলাম এই জায়গায়। খুব ভালো একটা সার্থকতা আমরা দেখলাম। ঋতু সম্পর্কে বর্ণনা করতেছি, বর্ণনা করতেছে হচ্ছে আলাওল। হ্যাঁ, আলাওল। এই যে আলাওল, এই কবি, ইনি কিন্তু মধ্যযুগীয় কবি। ইনিকে, ইনি হচ্ছে মধ্যযুগীয়। স্যার এই চারটা কি পড়াবেন? অবশ্যই, কেন পড়াবো না ইসরাত, সবই তো পড়াতে হবে। যৌবনের গান পড়াই ফেলছি, যৌবনের গান পড়াই ফেলছি। পদ্মা, এটার ইয়ে দিছি আমি,
আর্কাইভটা দিছি, পদ্মাটা পড়াতে হবে আমার। হ্যাঁ, এবার একটু দেখো, এটা হচ্ছে মধ্যযুগীয় কবি, মধ্যযুগের কবি। আচ্ছা, এই কারণে তোমাদের ভাষা বুঝতে সমস্যা হয়েছে। যুগের কবি, ভালো কথা, মধ্যযুগের কবি। তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি আমরা। হ্যাঁ, তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। কিভাবে দেখো, আলাওল 17 শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি। আচ্ছা, আনুমানিক, এটা কিন্তু আনুমানিক ধরছে, মানে শিওর না। হ্যাঁ, মানে নট শিওর। আচ্ছা, নট শিওর। আচ্ছা, একটু বলো তো, অনুমান করা বা শিওর যদি না হয়, এটা আজকে কোন বাক্যের প্রকারভেদের মধ্যে আমরা পড়ছি? তোমরা সবাই অ্যান্সারটা দিতে পারবা। হ্যাঁ, 1607 খ্রিস্টাব্দে ফতেহাবাদ পরগনার বর্তমান ফরিদপুর জেলা জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে জলপথে চট্টগ্রাম যাওয়ার পথে তার পিতা ও তিনি পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন। এই আক্রমণে তার পিতা নিহত হন। তিনি ভাগ্যক্রমে বেঁচে আরাকানে উপস্থিত হন। এটা হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে মায়ানমার। হ্যাঁ, মায়ানমার, বর্তমান মায়ানমার, আরাকান রাজ্য, যেটা হচ্ছে আমাদের নাফ নদীটা পার হলেই হয়, যেখান থেকে রোহিঙ্গারা চলে আসছিল। এবার একটু দেখো, সেখানে প্রথমে আরাকান রাজ্যে সেনা দলে কাজ পান তিনি। ক্রমেই রাজ দরবারের প্রধান অমত্তা মাগন ঠাকুরের কৃপা দৃষ্টি লাভ করেন। প্রধান অমত্তা কথাটার অর্থ কি জানো? প্রধান মন্ত্রী বা মন্ত্রী সম মর্যাদার একজন, এটাকে বলা হয় অমাত্য। এবার কি বলছে দেখো, এবং রাজসভা সদ্ভুক্ত হয়। রাজসভা সদ্ভুক্ত হয় মানে কি? রাজ দরবারে এখন কাজ পায়। ব্যাপারটা হচ্ছে এমন যে সচিবালয়ে ধরো কাজ পাইছে। তারই পৃষ্ঠপোষকতা এবং কাব্য প্রতিভা এবং বিদ্যা বুদ্ধির গুণে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন। এইটা কিন্তু মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ, বাট এটা কিন্তু একটা অনুবাদ কাব্য, একটু পরে জানবা তোমরা। দেখো, রচনা করেন রাজসভায় শিক্ষিত ও পদস্থ ব্যক্তিদের সহচর্যে, মানে হেল্প নিয়ে, এক কথাটার অর্থ হচ্ছে হেল্প নিয়ে। হ্যাঁ, হেল্প নিয়ে তিনি কাব্যচর্চা করেছেন। তার রচনায় নাগরিক চেতনা ও রুচির ছাপ সুস্পষ্ট। সংস্কৃত, আরবি, ফার্সি সহ বিভিন্ন ভাষার ভূতপন্ন আলাওল অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, মানে তিনি এই ভাষাগুলো ব্যবহার করতে জানতো। এবার একটু দেখো, শিল্পকুশলী এই কবির অন্যান্য রচনার মধ্যে রয়েছে কাব্য, এই যে সয়ফুল মুলক, বদিউজ্জামাল, হপ্ত পয়কর, সিকান্দরনামা। নীতি কবিতার ভিতরে আছে হচ্ছে তওফা। সঙ্গীত বিষয়ক কাব্যের ভিতরে আছে হচ্ছে রাগতাল নামা। এইটা একটু মনে রেখো, এই তওফা, এটা হচ্ছে নীতি কবিতা। এটা এমসিকিউ, কালকে আমরা এমসিকিউ সমাধান করব। এবং তার যেই বাকি 3টা কাব্যগ্রন্থ আছে এবং একটা সঙ্গীত বিষয়ক কাব্য আছে, এটা একটু জেনে রেখে দিও। হ্যাঁ, এটা একটু মুখস্থ রেখো। আর তিনি মৃত্যুবরণ করে হচ্ছে 1680 সালে। এছাড়া আমাদের কয়েকটা টার্ম পড়তে হবে। একটু দেখো, এই যে কবি আলাওল, হ্যাঁ, আচ্ছা, কয়েকটা টার্ম তোমাদের মনে রাখতেই হবে এখান থেকে। এক্সট্রা এই এক্সট্রা টার্মের ভিতরে কি কি? টার্মের ভিতরে দেখো, প্রথমত তার পুরা নাম হচ্ছে সৈয়দ আলাওল। হ্যাঁ, সৈয়দ আলাওল একজন বাঙালি কবি, এইটা একটু তোমার মনে রাখতে হবে, একজন বাঙালি কবি। এবার দেখো, তিনি তার কাব্যগ্রন্থ যেটা আছে না, পদ্মাবতী, বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী। হ্যাঁ, পদ্মাবতীর কথা শুনছো, রত্নাবতীর কথা শুনছো। পদ্মাবতী কিন্তু একটা নাটকও আছে। বলো তো এটা কার লেখা নাটক? এটা কার লেখা নাটক একটু বলতে হবে তোমাদের। এবার একটু দেখো, তার বিখ্যাত এক সিংহল দেশীয়, মানে শ্রীলঙ্কা ধরা হয়, সিংহল দেশীয়। হ্যাঁ, আচ্ছা, রাজকন্যা পদ্মাবতীর উপাখ্যান মানে তার লাইফ নিয়ে লেখা, যেখানে চিত্তরের এক রাজা ছিল যার নাম ছিল হচ্ছে রত্ন সেন, তার সাথে যে তার প্রণয়, এগুলা নিয়ে লেখা কথোপকথন। আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে শিরোমণি আলাওল রূপে শীর্ষস্থান অধিকারী ছিল। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, বা তুমি বলতে পারো যে বেস্ট। হ্যাঁ, বেস্ট। আচ্ছা, তিনি আরবি, ফার্সি, হিন্দি, সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। ব্রজবুলি ও মঘি ভাষাও তার আয়ত্তে ছিল। এগুলো আরেক ধরনের ভাষা। তো এইটা হচ্ছে এক্সট্রা কবি পরিচিতির অংশ। ভেরি গুড, মাইকেল মধুসূদন দত্ত সবার আগে অ্যান্সার দিছে হচ্ছে সাদিয়া। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা কি ছিল? যে পদ্মাবতী এই যে নাটকটা, হ্যাঁ, এই যে নাটকটা, এই নাটকটা কার লেখা? এই নাটক কার লেখা? নাটক কার রচনা করা? হ্যাঁ, কার রচনা করা? যেমন ধরো, তোমাদের আর কয়দিন পর তোমাদের সিনিয়রদের জাহাঙ্গীরনগরে পরীক্ষা হবে, তো তখন দেখবা একটু বাংলা কোয়েশ্চেনটা দেখবা, সি ইউনিটের, বিশেষ করে বি এবং সি।
কি ধরনের প্রশ্ন আসে, দেখবে এই যে আজাইরা প্রশ্নগুলো আসতেছে যেগুলো বইতে কখনো পড়ানো হয় না। এরপর কি আছে দেখো, এইবার পদ্মাবতী সম্পর্কে একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, এত বিখ্যাত কেন? কারণ আমরা এই যে ঋতু বর্ণনটা যে পড়তেছি না, এটাও কিন্তু পদ্মাবতীর একটা অংশ। কিভাবে একটু দেখো। পদ্মাবতী মধ্যযুগে বাঙালি কবির আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়। কাহিনীটা কি নিয়েছিল? সিংহলের রাজকন্যা পদ্মাবতী, তোমরা সিনেমা দেখছো না একটা, চিতোরের রাজা রত্নসেন, দিল্লির শাসক আলাউদ্দিন খিলজি, রাজা দেবপাল, এই সকল চরিত্র নিয়ে কাল্পনিক কাহিনীর কাব্যরূপ হচ্ছে পদ্মাবতী। মানে সাহিত্যিক এটা যে রচনা করছে এটা কতটুকু বাস্তবিক ছিল এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল, এই কারণে এখানে স্পষ্টভাবে কাল্পনিক কথাটা আছে। ঠিক আছে, এবার একটু দেখো অ্যাকচুয়াল কাহিনীটা আমি তোমাদেরকে বলি। অ্যাকচুয়াল কাহিনী যেটা পদ্মাবতী, সেটা কোত্থেকে নেওয়া হয়েছে? এই যে দেখো আমি তোমাকে বলি, কাহিনীটা এই জায়গায় বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি উজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ পদ্মাবতী। এখানে কিন্তু অনুবাদ বলা হয়েছে, খেয়াল করো। মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবত, মানে যেটা ইংলিশে আসলে এই হিন্দিতে উচ্চারিত হয় পদ্মাবতী, পদ্মাবত, হ্যাঁ, অনুবাদ এটি। জায়সী তার কাব্য রচনা করেন 1580 সালে। কত সালে? 1580। এটা একটু খেয়াল করো, 1580 সালে। প্রায় 100 বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল 1648 খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। তাইলে পদ্মাবতী রচনা করার নির্দেশটা কার থেকে আসে? এতটুকু একটু এমসিকিউতে পড়ো, কোনো না কোনো জীবনে চাকরির কোনো একটা পরীক্ষা এটা এসে পড়তে পারে। হ্যাঁ, পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায়নি। তার মানে এটা কতটুকু রিয়েল, এটা কতটুকু রিয়েল কাহিনী তা কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। তাই এর আগের স্লাইডে আমরা এই জায়গায় কাল্পনিক কথাটার সাথে তোমাদের পরিচয় করাই দিছি। এবার একটু দেখো, সম্ভবত কবিচিত্রের কল্পনায় জায়সী এবং আলাওল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছিল। পয়ার ছন্দ এমন একটা ছন্দ, পয়ারকে বলা হয় হচ্ছে তোমার কি বলে, এমন ধরনের একটা ছন্দ যেখানে 14টা অক্ষর থাকে। হ্যাঁ, 14টা অক্ষর থাকে এবং এই 14টা অক্ষর 8 যোগ 6 এরকম করেও হতে পারে, অথবা আমরা জানি যে মহাপয়ার নামেও একটা ছন্দ আছে। হ্যাঁ, মহাপয়ার মানে সমিত্রাক্ষর ছন্দ, এটা এক প্রকার সমিত্রাক্ষর ছন্দ, সমিত্রাক্ষর ছন্দ। হ্যাঁ, এক প্রকার সমিত্রাক্ষর ছন্দ এবং এখানে 14টা করে অক্ষর থাকে, 14টা অক্ষর থাকে। একটু পরে আমরা এই কবিতার অক্ষর বিন্যাস করব, অক্ষর থাকে 14টা করে অক্ষর থাকে। আরেকটা ছন্দ আছে মহাপয়ার, যেখানে 18টা করে অক্ষর থাকে। আচ্ছা, মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতন্ত্র রীতির এক অনুপম শিল্পকর্ম। মানে আগে ধর্মভিত্তিক কাহিনী চলতো, কবিতাগুলো চলতো। আমরা রামায়ণটাকে দেখি, আমরা তোমার হচ্ছে মহাভারতের কথা দেখি, ইভেন আমরা ওই যে মাইকেল মধুসূদন দত্তের, যদিও এটা মধ্যযুগে না, এটা অনেকটা আধুনিক যুগের মেঘনাদবধ কাব্যটা, ওটা কিন্তু ধর্মীয় ভিত্তিতেই লেখা। কিন্তু এইটা ধর্মের থেকে বের হয়ে যে কিছু লেখা যায়, এটা অন্যতম নিদর্শন। পদ্মাবতী মৌলিক না হলেও সাবলীল ভাষায় ব্যবহার ও মার্জিত ছন্দের নিপুণ প্রয়োগে তা আলাওলের কবি প্রতিভার স্বাক্ষর বহন করেন। প্রথম কথা বলছেন মৌলিক না। মৌলিক না মানে কি? মৌলিক কথাটার অর্থ হচ্ছে একদম নিউ। এটা কিন্তু একদম নিউ না, নতুন করে কাহিনী বানানো না, পুরাতন একটা কাহিনীকে উঠায় এনে বসায় দিছে। কিন্তু ওই জায়গায় যে স্ট্রাকচারাল সেই জিনিসগুলো মেনটেন করছে, সেটা অন্যতম স্বাক্ষর বহন করে এই পদ্মাবতী রচনায়। তো এই অংশটা একটু তোমাদের মনে রাখতে হবে। আর এই যে মালিক মোহাম্মদ জায়সী যে অ্যাকচুয়াল পদ্মাবতী লিখছে, তার পরিচয়টা হচ্ছে তিনি একজন ভারতীয় সুফি কবি এবং পীর। তিনি তার রচনাবলী ফার্সি নাস্তালিক লিপিতে, এটা একটা লেখার লিপি, অবধি ভাষায় রচনা করতেন। তিনি তার রচিত কালজয়ী মহাকাব্য পদ্মাবতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ঠিক আছে, দুইজনই পদ্মাবতের জন্য বিখ্যাত হয়ে আছে। মনে রাখতে হবে আলাওল প্রায় এই কবির 100 বছর পর পদ্মাবতীটা অনুবাদ করে এবং নিজের কিছু কনসেপ্ট এখানে রাখার চেষ্টা করে। তো এই ছিল কাহিনীটা। এখন আমরা যখন এই এই পুরা রচনাটা পড়তে আসব, হ্যাঁ, পুরা রচনাটা পড়তে আসব, কাহিনীটা এরকম হবে। তোমাকে একটু বলি, এখানে অ্যাকচুয়াল পদ্মাবতীতে একটা প্রেমের কাহিনী আছে ওই জায়গায়, তাই না? তো এই যে প্রেমের কাহিনীর কোনো একটা মোমেন্টে যখন তাদের ভিতরে বিবাহটা হয়ে যায়, তখন একে অপরে একটা কথার মতো কথা বলতেছে, মানে কথোপকথনের মধ্যে আছে, তখন ঋতু বর্ণনা করতেছে সিরিয়ালি।
যে কোন ঋতুতে কি হয় না হয় এগুলা। হ্যাঁ, একটু আসো এখানে। যদি আমি প্রথম দিক থেকে একদম শুরু থেকে পোস্টমর্টম করাটা শুরু করি, জিনিসটা এরকম আসবে যে এই কবিতার যে ছন্দ, এই কবিতার ছন্দটা হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দ। অক্ষর বৃত্ত ছন্দ। হ্যাঁ, অক্ষর বৃত্ত ছন্দ। কেন এটা অক্ষর বৃত্ত ছন্দ? কারণ এটার মূল পর্ব, এটার মূল যে পর্ব, এই মূল পর্বটা হচ্ছে 8 মাত্রার। মূল পর্বটা হচ্ছে 8 মাত্রার। ঠিক আছে, মূল পর্ব 8 মাত্রার। এবং এই কবিতাটার পর্ব বিন্যাসটা এভাবে হয়েছে, পর্ব বিন্যাস। হ্যাঁ, পর্ব বিন্যাসটা হয়েছে হচ্ছে 8 যোগ 6 মাত্রায়। 8 যোগ 6 মাত্রায় এটা হয়েছে। এই কবিতার ছন্দ মানে তো রিদম। এই কবিতার লয়, লয় মানে কি জানো? লয় কথাটার অর্থ হচ্ছে গতি। এই কবিতার গতিটা হচ্ছে অতি ধীর মাত্রার। অতি বা ধীর। হ্যাঁ, অতি ধীর গতি, একদম স্লো একটা কবিতা, অতি ধীর গতির একটা কবিতা। তো তোমাদের বইতে আরেকটা মাত্রাবৃত্ত ছন্দের কবিতা আছে, কোনটা জানো? মানে আমার কবিতা পড়াইতে খুব ভালো লাগে, কারণ কাটা ছিঁড়া করতে যাই তো কবিতা স্পেশালিস্ট হয়ে যাবো একটা সময়। দেখো এখন কাহিনীটা হচ্ছে এই যে, আসো এবার পর্বটা বিন্যাস করি। তার আগে একটু বলো তোমরা তোমাদের বইতে, বিশেষ করে 26-এর যে সিলেবাসটা, তাহারেই পরে মনে, তাহারে যেটা আমি পড়াইছি সেগুলোর ভিতরে তাহারেই পরে মনে। হ্যাঁ, পরে মনে, এই যে এটা, সরি পরে বললাম তো হয় নাই, তাহারেই পরে মনে, এই কবিতাটা পরে মনে, এই কবিতাটা। হ্যাঁ, একটু খেয়াল করো আরেকটা, সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদ। এবং এই ঋতু বর্ণন, আজকে যেটা পড়াইতেছি ঋতু বর্ণন, এই কবিতাগুলো হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের কবিতা বা ধীর গতির কবিতা। কি এগুলো হচ্ছে? ধীর গতির কবিতা। ঠিক আছে, এই কবিতাগুলো হচ্ছে ধীর গতির, ধীর গতির। তার ভিতর থেকে তোমরা একটু মনে রেখো, তাহারেই পরে মনে হচ্ছে 8 যোগ 10 মাত্রার একটা কবিতা ছিল। বিভীষণের প্রতি মেঘনাদ ছিল 8 যোগ 6 মাত্রার একটা অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর, অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ মানে পর্বের অন্তের সাথে পরের পর্বের অন্তের কোনো মিল নাই, শেষের কোনো মিল নাই। এখানে যেমন মিল আছে দেখো, পল্লব সুমাধব, তি তি, লাল লাল, রব রব, মিল আছে। মিল থাকা মানে সমিত্রাক্ষর, আর মিল না থাকা মানে অমিত্রাক্ষর। সমিল অক্ষর সমিত্রাক্ষর, অমিল অক্ষর অমিত্রাক্ষর। আর এই যে এই কবিতাটা, এটাও 8 যোগ 6 মাত্রায় বর্ণনা করা। এখন আমি তোমাকে বলি, একদম অশিক্ষিত নিয়মে শেখো, কোনো ব্যাকরণ ট্যাকরণ এত কঠিনভাবে শেখার দরকার নাই। দেখো খেয়াল করো, আমরা এখন একটু পোস্টমর্টম করতেছি, তাই তো? এই যে কবিতাটা, প্রথম 2 লাইন দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। হ্যাঁ, প্রথম 2 লাইন দিয়ে যে 8 যোগ 6 মাত্রাটা কিভাবে আছে। পর্ব কথাটার অর্থ কি? পর্ব কথাটার অর্থ হচ্ছে একটা লাইনের অংশ। এই একটা লাইন তুমি কয় অংশে পড়তেছো, সেই কয়টা পর্ব আছে ওই জায়গায়। তো এখানে প্রত্যেকটা লাইনে 2টা করে পর্ব আছে, 2 অংশে আমার রিডিং পড়তে হবে। প্রথম অংশে 8টা অক্ষর পাবা, পরের অংশে 6টা অক্ষর পাবা। তো তোমাদের কি ছোটবেলার পড়া মনে আছে যে অক্ষরবৃত্ত ছন্দের অক্ষর গণনা করে কিভাবে? আমার কিন্তু মনে আছে। দেখো, অক্ষর 2 ধরনের, একটা হচ্ছে মুক্ত অক্ষর, একটা হচ্ছে মুক্ত অক্ষর। এখন মুক্ত অক্ষর যেটা, বলো তো মুক্ত অক্ষর মানে কয় অক্ষর গণনা করে? 1 অক্ষর কাউন্ট হয়। 1 অক্ষর কি হয়? 1 অক্ষর কাউন্ট হয়, তাই না? এটা ছোটবেলার পড়া। আর যেটা বদ্ধ অক্ষর, সেটার কাহিনী কি ছিল বলো তো? যদি শুরুতে থাকে, একটু খেয়াল করো, বদ্ধ অক্ষরের কাহিনী কি? যদি শুরুতে থাকে, হ্যাঁ, বদ্ধ অক্ষরটা যদি শুরুতে, তবে 1 অক্ষর কাউন্ট করতে হয়, 1 অক্ষর কাউন্ট করতে হয়। আর যদি শেষে বা মাঝে থাকে, শেষে বা মাঝে থাকে, তবে আমরা কয় অক্ষর কাউন্ট করি? 2 অক্ষর। এটা কিন্তু ছোটবেলার পড়া। হ্যাঁ, ছোটবেলার পড়া। একটু খেয়াল করো, লক্ষ্য করো, আমি জাস্ট কাউন্টিংটা তোমাদেরকে একটু দেখাই দেই। কাউন্টিংটা আমি তোমাদের একটু দেখাই দেই। হ্যাঁ, এটাকে একটু আলাদা করে দেই, কাউন্টিংটা দেখাই দেই। দেখো খেয়াল করো, ভালো মতো কাউন্টিংটা দেখো। প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব। আচ্ছা, প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব, ভালো কথা। আমি একটু লিখবো এখন, আমার সাথে লিখতে হবে। লেখো, এখানে দিলাম। হ্যাঁ, দেখো আমি লিখতেছি প্রথমে, সরি এটা দিয়ে লিখি। ধরো প্রথমে, প্রথমে, হ্যাঁ প্রথমে, কবিতাটা দ্বারা আমার সামনে বই আছে। প্রথমে বসন্ত ঋতু,
বসন্ত ঋতু, হ্যাঁ ঋতু। নবীন পল্লব, নবীন পল্লব, পল্লব, হ্যাঁ এই যে এইটা একটা লাইন, আমি দুইটা লাইন ব্যাখ্যা করবো অনলি, হ্যাঁ। তারপর কি, দুই পক্ষ আগে পাছে মধ্যে সমাধব, দুই পক্ষ, দুই দুই পক্ষ, পক্ষ আগে, আগে পাছে মধ্যে, মধ্যে সুমাধব। এই যে আমরা একটু বিন্যাসটা শিখবো, হ্যাঁ একটু বিন্যাসটা শিখবো। ভেরি গুড মারিয়া, সাবাস, প্রাউড অফ ইউ। এবার একটু আসো, এবার একটু আসো, আমরা একটু অক্ষরটা বুঝে নেই, হ্যাঁ গণনাটা কিভাবে। আমাদেরকে বলে দিছে যে প্রত্যেকটা লাইনে 8 + 6 অক্ষর বিদ্যমান, অক্ষর বিদ্যমান, ঠিক আছে। একটু দেখো, বিদ্যমান, বিদ্যমান, একদম যেভাবে ভেঙে ভেঙে পড়ায় না এইভাবেই লেখাপড়াটা কইরো, তাহলে তোমাদের অনেক ইজি হবে লেখাপড়াটা। দেখো প্রথমে এইটারে যদি আমি উচ্চারণ করি, উচ্চারণটা এরকম আসবে না, দেখো তো প্রো, হ্যাঁ প্রথমে আসবে প্রো, তারপর কি প্রো থো মে, প্রথমে। বসন্ত, ব, তারপর কি বলতো ব, তারপর এরকম আসে দেখো বসন, বসন্ত, হ্যাঁ বসন্ত। ঋতু, এই যে দেখো রি, তারপর কি বলতো ঋতু, হ্যাঁ প্রথমে বসন্ত ঋতু। তারপরের তারপরের অংশটা কেমন আছে একটু খেয়াল করো, তারপরের অংশটা কেমন আছে, নবীন পল্লব, নবীন পল্লব, তাই তো। এই যে ও এটা তো নিচে নামানো যায়, ধরু নবীন পল্লব, নো, তারপর হচ্ছে বিন, নবীন পল্লব, তাই তো পল্লব, এই যে দেখো পল্লব। এবার লাইনটারে গণনা করার চেষ্টা করি আমরা, হ্যাঁ একটু খেয়াল করো। এই যে এখানে, এই যে এখানে দেখো তো 1 অক্ষর, এই যে দেখো 2 অক্ষর, এই যে দেখো 3 অক্ষর, তাই না। তাহলে লিখে ফেলি, কি লিখবো 1 2 3, এই যে একটা অক্ষর, দুইটা অক্ষর, তিনটা অক্ষর প্রথমে, সবগুলা মুক্ত, তাই অক্ষর কাউন্টিং 1 1 1 করে আসছে। ব 1 অক্ষর, এই যে দিলাম 1 অক্ষর, 1 অক্ষর। শোন, বলো তো শোন কয় অক্ষর, শোন একটা বদ্ধ অক্ষর, বদ্ধ অক্ষর বসে মাঝখানে, তাই এটাকে 2 অক্ষর কাউন্ট করতে হবে। আর এই যে তো, এটা তো 1 অক্ষর মুক্ত, তার মানে এখানে 1, এখানে কত বলো তো, এখানে 2 আর এখানে 1, ঠিক আছে। আচ্ছা ঋতু, ঋতু তার মানে কয় অক্ষর একটু খেয়াল করো, রি 1, এই যে 1, হ্যাঁ রি 1 টু 1, কি রে বোর্ড কাজ করে না কেন, 1 এবং 1। তারপর দেখো তো নো, এই যে 1, বিন এটা তো 2, তার মানে এখানে লিখে দেই 1 আর এটা হচ্ছে 2, কারণ এটা বদ্ধ অক্ষর শব্দের শেষে বসছে। এবার একটু দেখো পল, এটা বদ্ধ অক্ষর, কিন্তু শুরুতে যদি বদ্ধ অক্ষর থাকে তবে 1 অক্ষর কাউন্ট করতে হয়। আর লোভ, এটা কখন বসছে, এটা শব্দের পরে বসছে, তাই না, তার মানে এটা 2 অক্ষর কাউন্ট করতে হয়। এইবার একটু গণনা করে দেখো তো, 1 আর 2 করলে কত হয়, এতটুকু হয় 3, এতটুকু হয় 3, তার মানে এই পুরাটাই তুমি অক্ষর পাচ্ছ কয়টা, এই পুরাটাই তুমি অক্ষর পাচ্ছ কয়টা, এই পুরাটাই অক্ষর আমি পাইতেছি 6টা, হ্যাঁ 6টা পাইতেছি। আর এই সাইডে কি 8টা হইছে, দেখো তো ঋতু, এই যে 1 এবং 1, তাহলে এবার একটু গণনা করো তো, এবার একটু গণনা করো তো। একটু আসতেছি, হ্যাঁ একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটা কল আসছে।
যে এসে করছি, হ্যাঁ কানেক্ট করছো? কত হয়েছে? 9 যোগ 6 হয়ে গেছে, 15 হয়ে গেছে। 15 কেন হবে? দেখি দাঁড়াও 1 মিনিট। কত হয়েছে? এখানে হয়েছে হচ্ছে 3, এখানে হয়েছে কত? এখানে ও বুঝছি কেন হয়েছে। এইটা তো একটু আমি ভুল করছি। সেই ভুলটা কি ছিল বলো তো? দাঁড়াও আমি ঠিক করে দিয়েছি। সেটা হচ্ছে তোমরা আমাকে এখানে একটু কারেক্ট করে দিবা না? এখানে একটু কারেক্ট করে দিবা না? দেখো, শুরুতে বা মাঝে থাকলে 1 অক্ষর, শেষে থাকলে 2 অক্ষর। এইখানে ভুলটা করছিলাম, একটু দাঁড়াও। শুরুতে বা মাঝে, হ্যাঁ শুরুতে বা মাঝে থাকলে 1 অক্ষর, শেষে থাকলে 2 অক্ষর। তো এইটাই ভুল হয়েছিল আমাদের, একটু খেয়াল করো। তার মানে এইটা তো 1 অক্ষর, এটা তো মাঝে আছে। দেখছো মেলা দিন পড়াই নেই, ভুলে গেছি। এখানে তো 1, এবার দেখো এই যে 3, হ্যাঁ 3, এখানে কত? 2। তাহলে এই পুরা পার্টটাতে, এই যে দেখো এই পুরা পার্টটা, এই পুরা পার্টটাতে আমার অক্ষর আছে কয়টা? 8টা। আর এই পুরা পার্টটাতে অক্ষর আছে কয়টা? 6টা। তাহলে কয়টা হলো? 14। 14, ঠিক আছে? হ্যাঁ, শুরুতে বা মাঝে 1, শেষে হচ্ছে 2, রাইট। এরপরে দেখো, তারপরে কি? তারপরে আরেকটা লাইন বুঝাই দিতে হবে না? আরেকটা লাইন কি দেখো, 2, 2 উচ্চারণ করছি তো আমি একবারেই, 2 উচ্চারণ করছি তো আমি একবারে। পক্ষ, এটার উচ্চারণটা কি বলো তো? পোক। এই যে দেখো পোক, তারপর কি? খ। 2 পক্ষ। আগে, এই যে আ, তারপর কি? গে। আগে। পাছে, এই যে পা, এই যে ছে, পাছে। মধ্যে, এটার উচ্চারণটা কি হয়েছে? মধ্য। দ হবে আগে, মধ্যে, ঠিক আছে? মধ্যে। সুমাধব, তাহলে দাও সু মা ধব, হ্যাঁ সুমাধব। এবার তোমরা কাউন্ট করো, এবার তোমরা কাউন্ট করো। আচ্ছা 9 ক্যালকুলেটর খুঁজতে গেছো? তাহলে এবার একটু খেয়াল করো, এটা যদি বদ্ধ অক্ষর হয় শব্দের শেষেই হয়েছে, তার মানে এটা তো 2 অক্ষর, তাই না? পক্ষ, পক্ষ, তাই না? পক্ষ। তাহলে এই যে পোক, এটা তো 1, এটা তো 1। খো, এটাও 1। আ, এটা 1। গে, এটা 1। পা, এটা 1। ছে, এটা 1। মধ্য, শব্দের শুরুতে, এটা 1। ধে, এটা 1। সু 1, মা 1, ধোব 2। তাহলে এবার একটু গণনা করে দেখো তো। তার মানে এই যে এইটা একটা আমার পর্ব এবং এইটা একটা পর্ব। এই পর্বতে আমার 8 অক্ষর আছে, এই পর্বতে আমার 6 অক্ষর আছে। তার মানে দেখছো মিলে গেল। 8 যোগ 6, এভাবে করে পুরা কবিতাটা লেখা, এভাবে করে পুরা কবিতাটা লেখা। ক্লিয়ার হইছো? তাহলে এটা ছিল আমার এই গল্পের, এই রচনার অক্ষর বিন্যাস। পর্ব কত? পর্ব হচ্ছে 8 যোগ 6। মাত্রা কি? সরি, ছন্দ কি? অক্ষরবৃত্ত ছন্দ। গতিটা কি? গতিটা অতি ধীর গতির। তাহলে এবার কবিতাটা শুরু করা যায়। কবিতার আকপিস সব কিছু ঠিক করছি আমরা, হ্যাঁ এবার কবিতাটা ঠিক করা যায়। চলো, প্রথম কথা, এটা কেটে দেই, এটা কেটে দেই। এইবার দেখো, প্রথমে আমাদের বর্ণটা আসতেছে, কিসের বর্ণনা আসতেছে? আমাদের বসন্ত ঋতুর বর্ণনা আসতেছে, বসন্ত ঋতুর বর্ণনা আসতেছে। ভালো কথা। তোমরা একটু আমাকে বলো তো যে বসন্ত ঋতু আর কোন কবিতায় ছিল? আমরা জানি আর কোন কবিতায় ছিল, বলো। তাহারেই পরে মনে, তাহারেই পরে মনে, এই কবিতাটাই বসন্ত ঋতু নিয়ে কথা ছিল। হ্যাঁ, আবার বসন্ত কথাটা কিন্তু আমরা অপরিচিতাতেও পাই। তাহলে বলতেছে দেখো, খুব সুন্দর মতো আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বসন্ত ঋতু, তার মানে প্রথমে বসন্ত ঋতু দিয়ে সে বর্ণনাটা শুরু করতেছে। স্টার্টিংটা কি দিয়ে করতেছে? এখানে লিখলাম স্টার্টিং বসন্তকাল নিয়ে, বসন্তকাল দিয়ে শুরু করলো। হ্যাঁ, দিয়ে শুরু করলো। বলতেছে প্রথমে বসন্ত ঋতু, নবীন, নবীন কথাটার অর্থ হচ্ছে নতুন। আর পল্লব মানে হচ্ছে পাতা, পল্লব মানে কি? পাতা। এবং এই কথাটা তোমরা একটু খুঁজে দেখো, অপরিচিতাতেও পাবা, অপরিচিতা এই রচনাতেও পাবা, অপরিচিতা রচনায়। ঠিক আছে, কোথায় পাবা আমি যদি তোমাদেরকে একটু বলি, তোমরা একটু চলে যাবা 27 নাম্বার পেজে। তোমরা 27 নাম্বার পেজে যাবা, যে লাইনটা হচ্ছে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের
নবপল্লব রাশির মতো আলোক ছায়া বুনিতে বুনিতে কাঁপিতে লাগলো, এরকম একটা লাইন আছে না, এই যে হরিশ যখন এসে বলে, তাহলে এই পল্লবটা কিন্তু তোমাদের জন্য নতুন কোনো শব্দ না। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব মানে বুঝছি। দুই পক্ষ আগে, পক্ষ মানে কি বলতো, পক্ষ মানে তো 15 দিন, 15 দিন, যেহেতু বলছে দুই পক্ষ তার মানে 2 ইন্টু 15 দিন মানে কি বলতো, 1 মাস না 2 মাস। বলতেছে দুই পক্ষ আগে, দুই পক্ষ আগে পাছে মধ্যে সমাধব মানে কি, দুই পক্ষ আগে, হ্যাঁ, তার ঠিক 1 মাস আগে কোন ঋতু থাকে বলতো, বসন্তের 1 মাস আগে কোন ঋতু থাকে তোমরা বলো, শীতকাল। তার মানে দুই পক্ষ আগে বলতে শীতকালকে বোঝানো হয়েছে, হ্যাঁ। পাছে মানে পরে, পাছে মানে কি পরে, পরে কোন কালটা আসে, বসন্তের পরে গ্রীষ্মকাল আসে, তাহলে গ্রীষ্মকালকে বুঝাইছে, গ্রীষ্মকালকে বুঝাইছে। মধ্যে এই যে দেখো শীত এবং গ্রীষ্ম, এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে থাকে বসন্তকাল। তাহলে দেখো তোমরা মিলাই মিলাই পড়ো, মিলাই মিলাই পড়ো, এত বোঝা লাগবে না তো, মিলাই মিলাই পড়লে তো তোমরা আমার থেকে ভালো বুঝতে পারবা। তার মানে কি বুঝা গেছে, আমি আবারও বলতেছি দুইটা লাইন। প্রথমে বসন্ত ঋতু আসে নতুন পাতা নিয়ে, তার ঠিক 1 মাস আগে অর্থাৎ দুই পক্ষ আগে থাকে শীতকাল, তার পাছে মানে পরে, পরে থাকে কি, পরে থাকে হচ্ছে গ্রীষ্মকাল, এবং মধ্যে সুমাধব, সুমাধব কথাটার অর্থ কি, বসন্তকাল। তার মানে বসন্তের অবস্থান সম্পর্কে আমরা অবগত হলাম। এই দুইটা লাইন দ্বারা আমরা বসন্তের অবস্থান সম্পর্কে অবগত হলাম। সিম্পল, কমেন্ট করো বুঝছি, কমেন্ট করো বুঝছি। পক্ষ মানে 15 দিন, আর দুই পক্ষ মানে তো 1 মাস, ঠিক আছে। খুবই ইজি, খুব মজার কবিতা, দেখো ক্লিয়ার, ভেরি গুড। এবার বলতেছে দেখো, মলয়া সমীর হইলা কামের পদাতি, কামের পদাতি, হ্যাঁ মানে কি, আচ্ছা মলয়া, একটা লাইন আমরা পড়ছিলাম মনে আছে বিদ্রোহী কবিতায়, আমি উত্তর বায়ু, দেখো তো এই লাইনটা মনে আছে কিনা, আমি উত্তর বায়ু, উত্তর বায়ু, হ্যাঁ উত্তর বায়ু, মলয় অনিল, মলয় অনিল, অনিল, উদাস পুরবী হাওয়া, উদাস পুরবী, পুরবী হাওয়া, হ্যাঁ এটা মনে আছে কিনা দেখো তো, এটা তোমাদের এই লাইনটা মনে আছে কিনা। উত্তর বায়ু মানে শীতকালকে বুঝাইতো, হ্যাঁ শীতকাল, শীতকাল, আচ্ছা শীতকাল, ঠান্ডা বাতাস মানুষের জীবনটাকে জীর্ণ শীর্ণ করে আটকে রাখে, সন্ন্যাসী বানায় রাখে, আমি উত্তর বায়ু। মলয় অনিল, মলয় নামে একটা পর্বত আছে তাই না, মলয় পর্বত, মলয় পর্বত, পর্বত মানে কি বলতো, পর্বত মানে কি, পর্বত মানে তো পাহাড়, অনিল মানে কি বাতাস, মলয় পর্বতের কি বাতাস বলতে কি বুঝাইছে বলতো, মূলত মলয় পর্বতটা হচ্ছে দক্ষিণ দিকে, তার মানে দক্ষিণা বাতাস সম্পর্কে বলতেছে। এখন দক্ষিণা বাতাস কোন ঋতুতে হয় বলতো, দক্ষিণা বাতাস হয় বসন্ত ঋতুতে। আচ্ছা এটা কেমন বাতাস, এই বাতাসটা খুবই প্রাণচঞ্চল, বাতাসটা কেমন, এই বাতাসটা হচ্ছে খুবই প্রাণ চঞ্চল, এত প্রাণ চঞ্চল, মানুষের মনে খুশি আসে, সুখ আসে, শীতের জড়তাটা কেটে যায়, মানুষ খুব হ্যাপি থাকে। তাহলে বলতেছে মলয়া সমীর মানে কি দক্ষিণ দিককার বাতাস, সমীর কথাটার অর্থ কি, সমীর কথাটার অর্থ হচ্ছে বাতাস, সমীর কথাটার অর্থ বাতাস। এই সিমিলার একটা লাইন আছে, তাহারেই পরে মনে নামক একটা কবিতা আছে তোমাদের বইয়ে, সেটা 6 নাম্বার লাইনটা যদি একটু দেখো, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, এরকম একটা লাইন আছে। লাইনটা কি, লাইনটা আমি এখানে দিতেছি, সব রেফারেন্সগুলো দিয়ে দিতেছি, হ্যাঁ। দক্ষিণা সমীর, দেখো দক্ষিণা সমীর, সমীর তার গন্ধে গন্ধে, তার গন্ধে গন্ধে, হ্যাঁ হয়েছে কি, হয়েছে কি অধীর আকুল, এরকম একটা লাইন আছে, অধীর আকুল, এরকম একটা লাইন আছে না, তাহারই পরে মনে কবিতায়, একটু দেখো তো। তাহলে সমীর মানে কি বাতাস, সমীর মানে বাতাস, যে প্রকৃতি কি প্রাণ চঞ্চল হয়ে উঠছে। তাই বসন্ত ঋতুতে কি হয় একটু দেখো তো, বসন্ত ঋতুতে মলয়া সমীর হইলা, হইলা কথাটার অর্থ হচ্ছে হয়েছে, হয়েছে, চারিদিকে প্রাণচঞ্চল বাতাস ছুটেছে, এবং এই বাতাসটা কে নিয়ে আসছে, কামের পদাতি। পদাতি মানে কি, পদাতি মানে হচ্ছে দূত, পদাতি কথাটার অর্থ দূত বা অ্যাম্বাসেডর। কামের পদাতি বলতে কি বুঝাইছে, এই কামের পদাতি মানে হচ্ছে প্রেমের দূত, প্রেমের দূত কথাটার অর্থ হচ্ছে প্রেমের দূত,
প্রেমের দূত। এখানে আরেকটা রেফারেন্স তোমাদের একটু পড়তে হবে, হ্যাঁ আরেকটা রেফারেন্স তোমাদের একটু পড়তে হবে। এই রেফারেন্স কোনটা দেখো, রেফারেন্স আমি নিচে নিচে লিখে দিতেছি, আরেকটা গালি নেই। এই রেফারেন্স হচ্ছে কামদেব, কামদেব, হ্যাঁ কামদেব, বা তাকে আমরা মদন দেবও বলতে পারি, মদন দেব। তার কথাটা ঋগ্বেদে আসছে, তার কথাটা হচ্ছে অথর্ববেদে আসছে। তাকে হচ্ছে কোনো কোনো জায়গায় বিষ্ণু দেবতার আরেক নাম হিসেবে ধরা হয়েছে, শিব দেবতার আরেক নাম হিসেবে ধরা হয়েছে, আবার কৃষ্ণর আরেক নাম হিসেবে ধরা হয়েছে। এটা তোমরা বিষ্ণু পুরাণেও পাবা এবং হচ্ছে ভগবত পুরাণেও এই নামটার সাথে তোমরা অবগত থাকবা। প্রথমত দেব মানে কি? দেব মানে হচ্ছে ঐশ্বরিক, ঐশ্বরিক, ঐশ্বরিক ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মূলত হিন্দুদের দেবতাদেরকে বোঝায় দেব। আর কাম কথাটার অর্থ হচ্ছে কামনা, কামনা বা ইচ্ছা, কামনা বা ইচ্ছা, হ্যাঁ বা কামুক বা যৌনতার কথাও এখানে আসে আর কি। তো কামদেব মানে ভালোবাসার দেব, এটা তো বুঝতেই পারতেছো তোমরা। এখন একটু খেয়াল করো, একটু খেয়াল করো এই জায়গায় কি আসলো দেখো, মলয়া সমীর হইলা কামের পদাতি, মানে কি দক্ষিণ দিকের বাতাস যেন প্রেমের দূত হয়ে গেল। দক্ষিণ দিককার বাতাস কিসের দূত হয়ে গেল? প্রেমের দূত হয়ে গেল। মানে এই বাতাসটা চারিদিকে প্রেম ছড়াচ্ছে। কথাটার অর্থ কি আমরা এভাবে লিখতে পারি না যে এই বাতাসটা চারিদিকে, বাতাসটা এই বাতাস, বাতাস প্রকৃতিকে, প্রকৃতিতে প্রেম ছড়াচ্ছে, প্রেম ছড়াচ্ছে। ঠিক আছে, আমি কেন এত ভেঙে ভেঙে পড়াইতেছি জানো? কারণ কথাটা হচ্ছে নতুন কবিতা তো যত ডিটেইলিংয়ে আমি পড়াইতে পারি তত তোমার জন্য বেটার। ঠিক আছে, একটু ধৈর্য ধরো। এবার একটু দেখো, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। কইল মানে করেছে, হইলা মানে হয়েছে, হ্যাঁ আচ্ছা কইল কথাটার অর্থ কি? করেছে, করেছে। মুকুলিত মানে কি? মুকুলিত মানে ফুল ফুটানো, মানে কি ফুল ফোটানো। তাইলে এটা কোন কালি দিয়ে লিখবো? এই কালি দিয়ে লিখবো। মুকুলিত মানে হচ্ছে ফুল ফোটানো, হ্যাঁ ফুল ফোটানো। কে ফুল ফুটাইছে? ফুল ফুটিয়েছে কে? মুকুলিত করেছে তবে, মানে তাই, তাই বৃক্ষ বনস্পতি, বন যোগ পতি, এটা সন্ধি বিচ্ছেদ যদি করো তাহলে পাবা বন যোগ পতি। এগুলা মূলত ঔষধি গাছ। এগুলা মূলত কি? এগুলা মূলত ঔষধি, ঔষধি বা ঔষধি গাছ। ঠিক আছে, এগুলো হচ্ছে ঔষধি গাছ। বন ঔষধি বলি না, বন যোগ ঔষধি, এই যে এটা হচ্ছে সেই ঔষধি গাছ। আচ্ছা, যাদের মূলত ফল হয় না বাট ফুল হয়, সেই গাছগুলোতেও কি ফুল ছড়াইছে। বসন্ত আসলে গাছে যেমন ফুল ধরে, সেই কথাটা এখানে উল্লেখ করছে। এবার দেখো, কুসুমিত কিংসুক সঘন বন লাল। আচ্ছা, কুসুমিত মানে কি? এই যে কুসুমের মতো ফুটে থাকা, কুসুমের মতো, কুসুমের, কুসুমের মতো কি ফুটে থাকা, ফুটে থাকা, কুসুমের মতো ফুটে থাকা। কিংসুক কথাটার অর্থ কি? পলাশ। কিংসুক কথাটার অর্থ কি? কিংসুক, কিংসুক মানে হচ্ছে পলাশ, পলাশ, পলাশ ফুল, হ্যাঁ পলাশ। কিংসুক ইজ ইকুয়াল টু পলাশ। সঘন, সঘন মানে কি? অনেক ঘন। সঘন কথাটার অর্থ কি পাইলাম আমরা? সঘন মানে অনেক ঘন, অনেক ঘন। বন লাল, পলাশ ফুল যখন ফোটে তখন পুরা বনটা লাল আভায় খুব সুন্দর লাগে দেখতে। মানে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনাটা দেওয়া হলো। কিসের বর্ণনা? আমি লিখে দিচ্ছি এখানে, প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, প্রাকৃতিক সৌন্দর্যের, সৌন্দর্যের বর্ণনা খুব সুন্দর মতো দেওয়া হলো। পুষ্পিত, পুষ্পিত মানে কি? ফুল আসছে, ফুল আসা। কথাটার অর্থ কি? ফুল এসেছে, ফুল এসেছে। সুরঙ্গ মানে কিন্তু গুহা বুঝায় নাই, সুরঙ্গ, সুযোগ রঙ্গ মানে কি? সুন্দর রঙে আলোকিত। হ্যাঁ এই যে দেখো, সু, সু যোগ রঙ্গ, রঙ্গ মানে কি? রঙ্গ মানে তো কালার, রঙ্গ মানে হচ্ছে কালার। আর সু মানে কি? সু মানে হচ্ছে সুন্দর। তাহলে দেখো, পুষ্পিত সুরঙ্গ মল্লী, মল্লী মানে বেলি ফুল। মল্লী শব্দটার অর্থ দেখো তোমাদের বইতেই আছে, দাঁড়াও আমি তোমাদের বইটা বলি কত নাম্বার পেজে আছে।
মল্লী কথাটার অর্থ পাবা হচ্ছে 200 কত নাম্বার পেজ, 21 নাম্বার পেজে গেলে পাবা। মল্লী কথাটার অর্থ হচ্ছে বেলি ফুল, বেলি, হ্যাঁ বেলি ফুল। লবঙ্গ, লবঙ্গ তো এক প্রকার মশলা, হ্যাঁ মশলা। আর গুলাল বলতে কি বুঝায় জানো? ওই যে আমরা যখন হিন্দুরা কি বলে স্যার কালারটা লেখার মাঝে বোঝা যায় না, আচ্ছা আর তোমরা এটা পিডিএফ পেলে বুঝে যাবে, আমার কথাটা একটু শুনো আগে। হ্যাঁ, গুলাল হচ্ছে এক ধরনের পাউডারের মতো থাকে না, হোলি খেলার টাইমে যে রং ছিটাই না আমরা মুখে মানুষের, এইগুলা হচ্ছে গুলাল বলে। হ্যাঁ গুলাল বলে। তো কি বলতেছে দেখো, পুষ্পিত মানে কি ফুল এসেছে, সুরঙ্গ যেটা খুব কালারফুল, তার সাথে কি মল্লী বেলি ফুলের কথা বলতেছে, তার সাথে লবঙ্গের কথা বলতেছে এবং গুলালের কথা বলতেছে। যেমন প্রকৃতি মনে হয় এখন হোলি খেলতেছে, এত সুন্দর একটা আবহ সৃষ্টি হয়েছে প্রকৃতিতে, সৌন্দর্য। হ্যাঁ, এতটুকু বুঝছো কিনা একটু বলো, এতটুকু মাত্র 6টা লাইন বুঝাইছি, মাত্র 6টা লাইন। আবির এটা বইয়ের অর্থ। হ্যাঁ দেখো, হ্যাঁ এবারকার 26-এর সিলেবাস অনেক কঠিন তুলনামূলক, কারণ নতুন তো। এতটুকু বুঝছো কিনা এটা একটু বলো খালি আমাকে, 6টা লাইন। হ্যাঁ, গুলাল হলো আবির, এই কথাটা তো তোমাদের বইতেই আছে, এটা তো তোমাদের বইতেই আছে, এটার অর্থ যে আবির, এটা তোমার বইতেই আছে। হ্যাঁ বইতেই আছে, আমি বুঝাই দিলাম আর কি। এবার দেখো বলতেছে ভ্রমরের ঝংকার। হ্যাঁ, ভ্রমরের ঝংকার। ভ্রমর একটা মৌমাছি, ধরো মৌমাছি ধরলাম, মৌমাছি টাইপ আর কি, তাহলে আমি এখানে দিলাম মৌমাছি টাইপ, কোনো একটা প্রাণী বা পোকা। ঝংকার, ঝংকার মানে আওয়াজ বা শব্দ। হ্যাঁ, তাদের শব্দ, প্রকৃতিতে তাদের শব্দ। কোকিল, কোকিল একটা পাখি। বলো তো কোকিলকে গানের পাখি বলা হয়েছে কোন রচনায়? গানের পাখি, পাখি। হ্যাঁ, কলো কলো আওয়াজ করে না তারা, কলো কলো, সেটা বলছে যে প্রকৃতি কি হয়, ভ্রমরের ঝংকার, কোকিল কলরব, এরকম একটা লাইন পাইছো না? সঘন কথার অর্থ অনেক ঘন, অনেক ঘন। হ্যাঁ, এবার একটু দেখো, তুমি একটু দেখো, ভ্রমরের একটা কথা, একটা রেফারেন্স আমরা পাইছিলাম, মনে আছে? হ্যাঁ, এই বয়সটা কি জানি, ইহাতে একটা ভ্রমর আসিয়া বসিয়াছিল, যাহার উপর এক ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাসটুকু তাহার জীবনে গুটির মতো ধরে উঠেছে। এটা হচ্ছে 26 নাম্বার পেজের দ্বিতীয় লাইনটা। তোমরা একটু 26 নাম্বার পেজ, 26 নাম্বার পেজের দ্বিতীয় লাইন, হ্যাঁ দ্বিতীয় লাইনটা যদি একটু পড়ো, লাইনটাই তোমরা কি পাবা বলো তো? ভ্রমরের কথাটা পাবা, ভ্রমর। হ্যাঁ, তোমরা ভ্রমরের কথাটা পাবা। লাইনটা আমি তোমাদেরকে একটু বলি, দেখো লাইনটা কি ছিল বলো তো? ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই ইতিহাসটুকু ইহার জীবনে ফুলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। আরেকটা লাইন পাবা, হ্যাঁ, যে কি জানি লাইনটা, নন্দন কাননে, নন্দন কাননে ভ্রমে, ভ্রমে দুরাচার দৈত্য, দুরাচার দৈত্য। হ্যাঁ, এরকম একটা লাইন আছে বিভীষণের প্রতি মেঘনাদে। নন্দন কথাটার অর্থ কি? নন্দন অর্থ হচ্ছে স্বর্গ। হ্যাঁ, আর কানন মানে কি বলতো? কানন মানে হচ্ছে উদ্যান। আর ভ্রমে কথাটার অর্থ কি বলতো? ভ্রমে কথাটার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো। দুরাচার দৈত্য মানে তো বুঝাই গেছে, মূলত লক্ষণকে উদ্দেশ্য করে এই লাইনটা মেঘনাদ বলে। কাকে উদ্দেশ্য করে? লক্ষণকে উদ্দেশ্য করে, লক্ষণকে উদ্দেশ্য উদ্দেশ্য করে, হ্যাঁ করে কি কথাটা বলছে? কথাটা বলছে হচ্ছে মেঘনাদ, মেঘনাদ। বোঝা গেছে? একই টাইপ শব্দ, ভ্রমর, ভ্রমর। এবার আসো, বলতেছে কি যে ভ্রমরের ঝংকার, আর ঝংকার শব্দটা বাবা মাসি পিসিতে, মাসি পিসির সেকেন্ড পেজে যাবা, সেকেন্ড পেজের প্রথম লাইনটা পড়বা, সেখানে ঝংকার কথাটা পাবা, যে তাদের গলায় আওয়াজে একটা ঝংকার আছে, একটা আওয়াজ আছে, একটা ভার আছে। ঠিক আছে, এবার একটু দেখো, এবার একটু দেখো, তার মানে এই ঝংকার, মাসি পিসিতে আবার ঝংকার বানানটা এরকম দেওয়া আছে, দেখো ঝংকার, এই শব্দটা পাবা হচ্ছে মাসি পিসি এই রচনায়, এই রচনায়। হ্যাঁ, এবার দেখো
শুনিতে যুবক মনে জাগে অনুভব, যে এইগুলা শুনলে আমাদের মনে একটা অনুভব লাগে, ভালো লাগার অনুভূতি জাগ্রত হয়। মানে এগুলা শুনলে আমাদের মনে, মূলত এই কথাটা হচ্ছে রত্ন সেনের মনে খুব সুন্দর একটা ভালো লাগার অনুভূতি জাগ্রত হয়, কিন্তু সে বুঝাইতে চাইছে যে প্রকৃতিতে যে সকল মানুষ আছে তাদের মনেও একটা ভালো লাগার অনুভূতি জাগ্রত হয়। ভালো লাগার, আমাদের ভালো লাগার অনুভূতি, অনুভূতি জাগ্রত হয়, জাগ্রত হয়। ঠিক আছে। নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত, নানা পুষ্পমালা গলায় বড় হর্ষিত বলতেছে কি, নানা মানে বিচিত্র রকমের, বিচিত্র রকমের, পুষ্প মানে তো ফুল, পুষ্প মানে ফুল, মালা মানে তো মালা বা চেইন, হ্যাঁ চেইন, কোথায়, গলে মানে গলায়, গলায় বড় হর্ষিত, হর্ষিত কথাটার অর্থ হচ্ছে আনন্দিত, যে আমরা অনেক বেশি আনন্দিত হই, হ্যাঁ অনেক বেশি আনন্দিত হই। বোঝা গেছে? মানে কি, আবারও আমি লাইনটা ব্যাখ্যা করতেছি, দেখো, নানা পুষ্পমালা গলায় বড় হর্ষিত থাকে মানুষ, যে আমরা কি নানান ধরনের পুষ্পের মালা গলায় মাথায় দিয়ে খুব হ্যাপি থাকি। বলতেছে বিচিত্র, বিচিত্র মানে কি, বিচিত্র মানে এক্সোটিক টাইপের, হ্যাঁ। বসন মানে জামা কাপড়, বসন মানে কি জামা কাপড়, জামা কাপড়, অঙ্গে মানে কি শরীরে, শরীরে থাকে আমাদের চন্দন চর্চিত, চন্দন দ্বারা, চন্দন দ্বারা চর্চিত, চর্চিত। তখন মানুষ রূপচর্চা করতো কি দিয়ে, চন্দন দিয়ে, চন্দন দিয়ে রূপচর্চা করতো। কথাটার অর্থ বলছে যে এই প্রাকৃতিক সৌন্দর্যটা এত বেশি যে মানুষ এই প্রকৃতির উপাদানগুলা দিয়েই নিজেদের সাজসজ্জার উপাদান বানায়। বোঝা গেছে? এই যে দেখো, নানান পুষ্পমালা গলে বড় হর্ষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। কও এতটুকু বুঝছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? পুষ্পারে খবর দিতে হবে, তাই না? দেখো এইবার দেখো নিদাঘ, হ্যাঁ নিদাঘ কথাটা জানি কই জানি শুনছিলাম, কই জানি শুনছিলাম, কোন কবিতায় জানি আছে, আরে ভুলে গেছি। লাইনটা এরকম আছে, দেখো, আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি আকুল, বিদ্রোহী কবিতায় আছে। দেখো লাইনটা এরকম, আমি আকুল, হ্যাঁ আকুল, নিদাঘ, নিদাঘ তিয়াসা, এরকম একটা লাইন আছে না, তিয়াসা, রুদ্র রৌদ্র রবি, রৌদ্র রুদ্র, তাই না, রুদ্র রবি, এরকম লাইনটাই মনে হয় আছে। দেখো রবি, সেম একটা লাইন তোমরা পাবা, রবি বানান্ত রস্বইকার, হ্যাঁ দেখো তো সেম একটা লাইন পাও কিনা তোমরা, রৌদ্র রুদ্র রবি। তার মানে এই যে নিদাঘ, নিদাঘ মানে তো গ্রীষ্মকাল, নিদাঘ মানে কি বলতো, গ্রীষ্মকাল। তার মানে একটু খেয়াল করো, রেফারেন্সটা লিখে দিলাম। তাইলে এইবার কি বলতেছে, গ্রীষ্মকাল সম্পর্কে কথা বলতেছে, সামার, হ্যাঁ সামার সম্পর্কে কথা বলতেছে, বলতেছে নিদাঘ সময়, বসন্তকাল সম্পর্কে কথা বলা শেষ, এখন বলতেছে সময়, সময় মানে কি টাইমে, টাইম এ কি হয়, অতি মানে খুব, খুব, হ্যাঁ খুব, প্রচন্ড মানে কি অনেক, অনেক, তপন মানে কি, তপন মানে হচ্ছে সূর্য, তপন কথাটার অর্থ কি, তপন কথাটার অর্থ হচ্ছে সূর্য, মানে সূর্য কি থাকে বলতো, অনেক তেজস্বী থাকে না, মানে কি সূর্যের তাপ, সূর্যের তাপ থাকে অনেক, তাপ থাকে প্রচুর পরিমাণে, তাপ থাকে প্রচুর পরিমাণে, কি থাকে তাপ থাকে। বুঝা গেছে? আচ্ছা, বিদ্রোহী কবিতা ইজ ইকুয়াল টু সম্পূর্ণ সাহিত্য পাঠ, তাই না? আচ্ছা না, এমন না ব্যাপারটা, এমন না ব্যাপারটা, তোমরা হচ্ছে সম্পূর্ণ সাহিত্য পাঠ ধরবা হচ্ছে কি জানো, বিদ্রোহী কবিতা এক, দ্বিতীয়ত হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, এখন এটারেও অ্যাড করতে পারো। এবার কি বলতেছে দেখো, নিদাঘ মানে সামারের সময় প্রচন্ড গরম থাকে,
রৌদ্র ত্রাসে, ত্রাসে মানে ভয়, ত্রাসে মানে হচ্ছে ভয়ে। মনে আছে একটা লাইন আছে, বাসব ত্রাস, বা সব ত্রাস। আচ্ছা দেখো তো আমার এগুলা মুখস্থ হয়েছে কেমনে? হ্যাঁ, আমি কি স্টুডেন্ট? আমার তো একবার পড়ছি দেখে আজকে লাইনগুলো, প্রত্যেকটা লাইন আমার প্রায় খেয়াল আছে। তোমাদেরও এরকম হইতে হবে, আমার থেকে বেশি মনে রাখতে হবে। ত্রাস মানে কি বলতো? বাসব কে ছিল বলতো? বাসব ছিল হচ্ছে মেঘনাদ, তাই না? মেঘনাদ, সরি, বাসব তো ইন্দ্র। বাসব কে ছিল বলতো? ইন্দ্র দেবতাকে আমরা বলতাম না বাসব? ইন্দ্র। আচ্ছা, দেবতা ইন্দ্র হচ্ছে বাসব, আর ত্রাস মানে তো ভয়। তাইলে বাসব ত্রাস কে ছিল? ইন্দ্রের ত্রাস কে ছিল? ইন্দ্রের ত্রাস ছিল হচ্ছে মেঘনাদ, তাই মেঘনাদকে বলা হয় বাসব বিজয়ী। তো বলতেছি কি, রৌদ্র ত্রাসে মানে কি? রোদের ভয়। হ্যাঁ, রোদের ভয়ে, রহে মানে থাকে, রহে মানে কি? থাকে। কে থাকে? ছায়া। ছায়া মানে কি? এই যে শ্যাডো, হ্যাঁ, এই শ্যাডো। চরণে মানে কি? চরণে মানে পা, চরণে মানে পা, পায়। আর শরণ মানে কি বলতো? শরণ মানে আশ্রয় গ্রহণ, আশ্রয় গ্রহণ। এবার আমি তোমাদেরকে বলি, লাইনটা মিলানোর চেষ্টা করো। বলতেছে গ্রীষ্মের সময় রোদ এত ক্ষেপা থাকে যে আমাদের ছায়াই আমরা দেখতে পাই না, আমাদের ছায়া আমাদের পায়ের নিচে আশ্রয় নাই। দেখবা খারাপভাবে যখন সূর্য থাকে না, ছায়াই তো দেখা যায় না, কোনো শ্যাডো থাকে না। হ্যাঁ, তো একদম তীব্র গরমে শ্যাডো খুঁজে পাওয়া যায় না। তাই বলতেছে যে এত গরম থাকে যে আমাদের ছায়াটা আমাদের চরণে আশ্রয় নেয়, খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, বলতেছে চন্দন চম্পক। চন্দন মানে তো জানোই, চম্পক বলতে কয়েকটা অর্থ পাওয়া যায়। চম্পক বলতে সোনালী রঙের ফুলও বোঝা যায়, চম্পা ফুলও বোঝা যায়। বলতেছে কি, যে চন্দন চম্পক মানে ফুলের, হ্যাঁ, এক ধরনের ফুল, ফুলের মাল্য মানে মালা, মালা মলয়া পবন। ফুলের মালা মলয়া পবন মানে কি? ওই যে দক্ষিণের বাতাস, দক্ষিণের বাতাস। তখনও দক্ষিণের বাতাস প্রকৃতিতে চলমান থাকে সতত। সতত মানে কি? সব সময়। ওই যে আমরা পড়ছি না, সতত হে নদ তুমি পরমোর মনে। কোন কবিতায় ছিল এই লাইনটা, এই সতত কথাটা? বলো তো। মাইকেল মধুসূদন দত্ত আমার বন্ধু লিখছিল। বলো, সতত মানে সব সময়, সব সময়। দম্পতি মানে কি? জায়া ও পতি। জায়া ও পতি, এটা কোন সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব সমাস। বলতেছে সতত দম্পতি, এই দম্পতি বলতে বোঝানো হয়েছে রাজা রত্নসেন, রত্নসেন ও রানী পদ্মাবতীকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, পদ্মাবতীকে বোঝানো হচ্ছে। বলতেছে কি দেখো, সতত দম্পতি সঙ্গে ব্যাপিত। ব্যাপিত মানে কি? সঙ্গে থাকা। ব্যাপিত মানে কি? সঙ্গে থাকা, অলওয়েজ সাথে থাকা, ফলোয়ার হিসেবে। মদন, এই মদনটাকে সেই কাম দেবতা, কাম দেবতা। কাম, কাম দেবতা, এই যে কাম দেবতা। এবার লাইনটা মিলাই দেই, কি বলতেছে দেখো, যে এত গরম থাকে তারপরও প্রকৃতি কেমন? চন্দন চম্পক মাল্য মলয়া পবন। এই চন্দন চম্পক মানে কি? এই ফুলের মালায় কি হয়? কোন দিকের বাতাসটা লাগে? দক্ষিণের বাতাসটা লাগে। এবং সতত, যে সব সময় দম্পতি অর্থাৎ রত্নসেন এবং পদ্মাবতীর ভিতরে তাদের যে প্রেমটা, এটা সব সময় সঙ্গে থাকে। কার ইয়েতে? ছত্রছায়ায়, এই মদন দেবের ছত্রছায়ায়। তাহলে এই যে কবিতাটা, এই যে কবিতাটা দেখো, পড়াইলাম কদ্দূর? পড়াইলাম মাত্র 14 লাইন। 14 লাইনের অবস্থাটা দেখছো? হ্যাঁ, বলো বুঝতে পারছো কিনা? কাম দেবতা মানে কি? সে কাজকর্ম নিয়ন্ত্রণ করে না, প্রেমের দেবতা, প্রেমের দেবতা। প্রেমের দেবতা। এতটুকুই পড়াবো আজকে। সাইকেল মধুসূদন দত্ত না, মাইকেল মধুসূদন দত্ত। সাইকেল মধুসূদন দত্ত। ইচ লাইন নে মিনিমাম 3টা কপি করা ওয়ার্ড। আরে না, এটা মধ্যযুগের কবি, এই কবিতার ওয়ার্ডগুলাই কপি করছে পরবর্তী কবি। এর জন্য দেখো কয়টা রেফারেন্স পাইলাম আমরা, সেম ওয়ার্ডের কয়টা রেফারেন্স পাইলাম। দেখো এতটুকু পাইছি একটা রেফারেন্স, হ্যাঁ, বিদ্রোহী কবিতার সাথে মিলে গেল। এই যে বিদ্রোহী কবিতার সাথে মিলে গেল এতটুকু রেফারেন্স। তারপর দেখো তাহারই পরে মনে পড়ে কবিতার সাথে মিলে গেল এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা। তারপরে কি দেখো, এই কাম দেবতা, এই লাইনটাও কিন্তু মিলে এক হিসাবে। ওই যে মনে আছে, প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। অপরিচিতা 26, 27, 28 নাম্বার পেজের প্রথম প্যারাটা যখন শেষ হয়, একদম লাস্ট লাইনে এই কথাটা বলা আছে যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। তখনও কিন্তু আমি এই কামদেব সম্পর্কে তোমাদের পড়াইছিলাম। কাব হয়ে গেছে না, এটা হবে কামদেব, কাম
দেব, তার মানে এই দেখো এটা অপরিচিতার সাথে মিলে গেল। তারপরে এই যে ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপ তাহার জীবনের ইতিহাসে ফুলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। 26 নম্বর পেজের দ্বিতীয় লাইন। তার মানে এটাও অপরিচিতার সাথে মিলে গেল। হ্যাঁ, এরপর দেখো নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, এই লাইনটা পাবা কই জানো? বিভীষণের প্রতি মেঘনাদের দ্বিতীয় পেজের একদম শেষে পাবা। এই যে এটার সাথে মিলে গেল। তারপরে এই যে ত্রাস, এটাও বিভীষণের প্রতি মেঘনাদের সাথে মিলে গেল। আবার দেখো আমি আকুল নিধাক পিয়াসা, এই নিধাক কথাটা মিলে গেল কিসের সাথে? ওই যে বিদ্রোহী কবিতার সাথে। আবার দেখো ঝংকার, এই শব্দটা আবার মাসি পিসিতে আছে। তার মানে এই কবিতাটা তো 400 বছর আগের কবিতা। বুঝা গেছে? ঋতুবর্ণন ইজ ইকুয়াল টু হোর্স সাহিত্য পাঠ। ইয়েস, কারেক্ট। এইবার ভালো কথা বলছো যে ঋতুবর্ণনের শব্দগুলা প্রত্যেকটা গল্প বা কবিতায় আছে, গল্প বা কবিতায় আছে। বুঝা গেছে? তাহলে এখন আর না, যতটুকু আমি পড়াইতে চাইছিলাম ততটুকু নাই, মনোযোগ সরে যাবে, মনোযোগ সরে যাবে। আলাউল কবিবাজ না রে, এই মাইকেল কবিবাজ, এই যে কাজী নজরুল ইসলাম কবিবাজ, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিবাজ, আলাউল আগে আইছে, আলাউল কেমনে কপি করবে? বুঝা গেছে? তাহলে এতটুকু আমি সুন্দর মতো রাখলাম। এরপরে আরও মজা আছে, যেই মজাটা আমরা কালকে করব এবং এমসিকিউ সমাধান করব। 1 ঘন্টা সময় চাইছিলাম, আমার মনে হয় না তোমরা কেউ বোর ফিল করছো। ঠিক আছে, আমারও ভালো লাগছে পড়ায়। তাহলে এখন এটা ইম্পোর্ট করে দেই, এক্সপোর্ট করে দেই। কবি আলাউল, হ্যাঁ আমার না কে জানি কইছিল বই দেখে পড়াই। হ্যাঁ, এই যে বই দেখেই পড়াইছি আজকেও। ঠিক আছে, আজকেও বই দেখে পড়াইছি। এই যে বই, ঠিক আছে, এই যে বই, একটা সেলফি রাখতে পারো আমার সাথে, বই দেখে পড়াইছি। আচ্ছা, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে। কপিল দাস মুর্মুর এটা কবে পড়াবেন? ফেব্রুয়ারির মধ্যে সব শেষ করে দিব। মার্চ পর্যন্ত যাব না, মার্চের 15 তারিখ পর্যন্ত সময় নিয়ে রাখছি তোমাদের। 15 তারিখের পরে যদি সমস্যা থাকে তবে আসবো, কিন্তু আমার টার্গেট ফেব্রুয়ারির মধ্যে শেষ করে দেওয়া। মার্চ মাসে তো রোজা শুরু হবে, ওই মাসে শুধু এফআরসি নিয়ে ভাববো আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।